সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। সঙ্গে আছি আমরা দুজন, আমি আনোয়ার রাজ এবং একই সঙ্গে আমি আছি জুনা ইসলাম। এবারে পুরো খবর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজে খুনি। 15 আগস্টের খুনিদের রক্ষাও করেছিল সে। তার হাতের প্রতিষ্ঠিত দল বিএনপিও খুনিদের দল, আদালতে তা প্রমাণিত। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়াও সেই ধারা ধরে রেখেছিল। বিকেলে 15 আগস্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত কাউসার আহমেদের রিপোর্টে। আগস্ট বাঙালি জাতির শোকাবহ এক মাসের নাম, যে মাসে বাঙালি হারিয়েছিল জাতির পিতাকে। সেই শোক দিবসের আলোচনায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিনের স্মরণ করতে যেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। রিলিফের কাপড় নিয়ে এসে কাপড়ের পাড় ছিঁড়ে সেই কাপড় দিয়ে তাকে দাফন করা হয়। জিয়াউর রহমানকে খুনি হিসেবে উল্লেখ করে বিএনপিকে খুনিদের দল হিসেবে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। দল সৃষ্টিকারী, সেই সৃষ্টিকারী যখন খুনি, আর খুনিদের নিয়েই যারা করে, তারা খুনের সঙ্গে যে জড়িত, এটার আবার সাফাই গাওয়ার তো কিছু নেই। জিয়া গুম খুনের সংস্কার চালু করে যুদ্ধাপরাধীদের পুরস্কৃত করেছিল। সেই ধারা খালেদা জিয়াও ধরে রেখেছিল বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সভাপতি। ঠিক 71 সালে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে যে প্রক্রিয়ায় হত্যাকাণ্ড গণহত্যা চালিয়েছে, বিএনপি কিন্তু সেই প্রক্রিয়ায় অনুসরণ করলো। এমন কোনো অপকর্ম নেই যে সমাজটাকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। বাংলাদেশকে ব্যর্থ করতেই 75, পরবর্তীতে ঘাতকরা পাকিস্তানের চক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিল জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এরা যারা ক্ষমতায় 75 পর এসেছে, সবাই খুনিদেরকে মদত দিয়েছে। আর কাকে খুশি করতে চেয়েছে সেটা ভালো করেই বুঝতে পারেন, যে দেশের উন্নয়নটা স্থবির করে দিয়েছিল। আর যাতে হায়নারা দেশ পরিচালনায় ফিরে আসতে না পারে, সেদিকে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওরকম হায়নাদের হাতে না পড়ে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, যে সকল বেসরকারি সংস্থা শর্তের বাইরে গিয়ে রোহিঙ্গাদের সহযোগিতার নামে উস্কানিমূলক ইন্ধন দিচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। বিকেলে সিলেট জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি বলেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের এত বড় সমাবেশের বিষয়টি খতিয়ে দেখছে সরকার। তাছাড়া বাংলাদেশের নাগরিক না হওয়া সত্ত্বেও এত রোহিঙ্গাদের বিপুল সংখ্যক মোবাইল ও সিম কার্ড ব্যবহারের বিষয়টি নিয়েও বিস্ময় প্রকাশ করেন মন্ত্রী। যারা তাদের নিয়মের বাইরে রাজনীতিতে সম্পৃক্ত কিংবা অন্যবিধ কিছুতে সম্পৃক্ত, আমরা তাদের চিহ্নিত করব এবং তারা যদি তাদের শর্ত বাইরে কাজ করে এবং এটা মনে হয় যে স্বার্থবিরোধী, তো অবশ্যই আমরা তাদের শাস্তি দেব, তাদের আমরা উইথড্র করে ফেলব। মিয়ানমার প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে পারেনি, তাই রোহিঙ্গারা ফেরত যায়নি। তবে দেরিতে হলেও বাংলাদেশ প্রত্যাবাসনে আশাবাদী। এদিকে প্রত্যাবাসনের পরিবেশ না থাকলে কেন এত আয়োজন তাদের পাঠানোর জন্য, এমন প্রশ্ন নিরাপত্তা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। 2 বছর আগেও মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা পরিবারগুলো ছিল পরস্পর বিচ্ছিন্ন। সেখানে সভা সমাবেশ তো দূরের কথা, গ্রামের বাইরে বের হতেই কর্তৃপক্ষের অনুমতি নিতে হতো। লাখো লাখো রোহিঙ্গাকে অতিথির মতোই স্বাগত জানিয়েছিল কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বাসিন্দারা। এমন সময় গত রবিবার সেই রোহিঙ্গারা এক বিশাল সমাবেশে বলেছে, একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানোর চেষ্টা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠবে। রোহিঙ্গাদের সুসংগঠিত বিপুল জমায়েত ও কঠোর বক্তব্য স্থানীয় জনগোষ্ঠীর মনে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। এমন সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, মিয়ানমার প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি না করায় রোহিঙ্গারা যাচ্ছে না। তবে দেরি হলেও বাংলাদেশ প্রত্যাবাসনে আশাবাদী। এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদের প্রত্যাবাসন হচ্ছে গিয়ে একমাত্র সমাধান। এই সমস্যার সমাধান মায়ানমার এই সমস্যা তৈরি করেছে, মায়ানমারকে এই সমস্যার সমাধান করতে। চীন আমাদের বলেছেন যে এই ব্যাপারে আমরা আপনাদের সাথে আছি। এ বিষয়ে নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি জানান, রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত না করে এমন প্রত্যাবাসন
অভিযান সফল হওয়ার কথা নয়। তাদের ফেরত পাঠানোর আগে রোহিঙ্গাদের দাবিগুলো বিবেচনা করা উচিত বলে জানান তিনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নিরাপত্তার ব্যবস্থাটা আমাদের আরও আগে তাদের সাথে মায়ানমার সরকারের কাছ থেকে এসিউরেন্স নেওয়া উচিত ছিল। রোহিঙ্গাদের এমন সমাবেশ ভবিষ্যতে বাংলাদেশের জন্য বড় ধরনের অশুভ শক্তি জানান দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্টজনরা। বিপুল দেবরাই, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের নিয়ে বিএনপি রাজনীতি করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সিএমপি স্কুল অ্যান্ড কলেজে এই আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গারা ফেরত যাক, বিএনপি তা চায় না। রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করাটাই হলো বিএনপির উদ্দেশ্য। পরে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক অঙ্গনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটি আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মির্জা ফখরুল উস্কানিমূলক কর্মকাণ্ড এবং কথাবার্তা বন্ধ করলেই রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান হবে। বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে বিএনপি জামাতের একটি চক্র এখনও সক্রিয় বলে অভিযোগ করেন মাহবুবুল আলম হানিফ। এই সমস্যা গোটা বিশ্বের সমস্যা। আমরা যদি বিশ্বে যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে এই রোহিঙ্গাদেরকে দ্রুত পুনর্বাসন করার জন্য, তাদেরকে দেশে ফিরে নেওয়ার জন্য। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জিয়াউর রহমান নাটক সাজিয়ে সেনাবাহিনীর অন্ততপক্ষে ৫ থেকে ৬ হাজার সৈন্য হত্যা করেছে। খালেদা জিয়ার আমলে আগুন সন্ত্রাসে বহু প্রাণ গেছে বলেও দাবি করেন তিনি। এর আগে মন্ত্রী উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন। কৃষকরা যাতে ধানের ন্যায্য মূল্য পায়, তাই আগামী মৌসুমে নিরীক্ষার মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে সরকার শতভাগ ধান কিনবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুল রাজ্জাক। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর খামারবাড়িতে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান তিনি। এ সময় তিনি বলেন, ধান কেনার সাথে সাথে কৃষকদের তালিকা দিতে হবে। সরকার পরবর্তীতে টিম পাঠিয়ে সঠিক কৃষকের কাছ থেকে ধান কেনা হয়েছে কিনা তা যাচাই করবে। আদৌ কৃষকের কাছ থেকে কিনেছে কিনা সেই কৃষকের লিস্ট আপনারা দিবেন না? একজন ব্যবসায়ী কিছু কৃষকের নাম দিয়ে ধান দিয়েছে, কৃষকের নাম দিবেন, ঢাকা থেকে টিম যাবে। আমরা অন্তত ২৫-৩০টা টিম পাঠাবো বিভিন্ন উপজেলায়। কৃষি কর্মকর্তা ইওনো যে লিস্ট আমাদেরকে দিয়েছে, সেই কৃষকের জিজ্ঞাসা করব যে আপনি কি সত্যিকারের অর্থে আপনি ধান দিয়েছেন কিনা এবং ১০৪০ টাকা প্রতি মনে দাম পেয়েছেন কিনা। দর্শক, এবার আমাদের নিয়মিত আয়োজন আমজনতা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০২১ সালের জুনে পদ্মা সেতুতে চলবে যানবাহন। এ নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন জানাচ্ছেন লাইজুল ইসলাম। সালের জুনে পদ্মা সেতুতে যান চলাচল করবে, এমনটি বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। চলুন দর্শক দেখে আসি আমজনতা কি ভাবছেন এই বিষয়ে। পদ্মা সেতু হলে আমাদের ঢাকার একটু চাপ কমতে পারে, কারণ বিভাগীয় অঞ্চলে যদি ওরা স্থানান্তর করা হয় বিভিন্ন কাজকর্ম, তো ঢাকা থেকে চাপটা কমতে পারে। অবশ্যই এটা উন্নয়ন হবে যদি কাজটা হয়ে যায়। বাংলাদেশের যোগাযোগের ব্যবস্থা ভালো, সুব্যবস্থা হবে। ব্যবসা বাণিজ্য মনে করেন মাছ ধরিয়া ঢাকা আনিয়ে বেচতে পারবো এবং সবজি উঠাইয়া ঢাকা আনিয়ে বেচতে পারবো, চালান দিতে পারবো, পাইকারি দিতে পারবো। দক্ষিণবঙ্গ এবং ঢাকার সাথে আমাদের একটা যোগাযোগের ভালো মাধ্যম একটা, ঠিক আছে, আমরা দ্রুত আসতে পারবো। আমরা ঢাকা থেকে বরিশাল যাবো, ঠিক আছে, আমরা তো 3 ঘন্টা যাইতে পারবো, এখন আমাদের লাগে
8 ঘন্টা কি 9 ঘন্টা সময় লাগে। ফেরিতে পারাপারে 1.5-2 ঘন্টার উপরে লেগে যায়। আর পদ্মা সেতুটা যদি হয়ে যায় তাহলে আমাদের দেখা যাচ্ছে যে আধা ঘন্টায় আমরা ওইখানে পাড়ি দিতে পারবো আর কি। সরকারের একটা সফলতা, যেটা বিশ্ব ব্যাংক ভেটুতে ছিল সেটা সরকার চ্যালেঞ্জ করে সে পদ্মা সেতুটা সে কাজ করতেছে এবং দেশের সফলতা আসবে। পদ্মা সেতু উদ্বোধন হলে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত যেমন হবে সহজতর, তেমনি অর্থনীতিতেও পড়বে ভালো একটি প্রভাব, এমনটি মনে করেন নগরবাসী। লাইজুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এশিয়ান নিউজের সময় হলো একটা বিরতির। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি ত্রিনা ইসলাম এবং আমি আনোয়ার রাজ। মানুষের মাঝে শান্তির বার্তা পৌঁছে দিতে বাংলাদেশেও কথক অ্যান্ড ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল অব পোয়েট্রির আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কবিতা উৎসব। সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই কবিতা উৎসবে দেশের ৩৫ জন শীর্ষস্থানীয় কবি সহ মেক্সিকোর 2 জন কবি কবিতা আবৃত্তি করেন। এ সময় উপস্থিত ছিলেন কবি নুরুল হুদা, কবি জাহিদুল হক, কবি জাহাঙ্গীর ফিরোজ, কবি নাজমা চৌধুরী সহ নবীন প্রবীণ কবি ও বিশিষ্ট সাহিত্যিকগণ। এবার সারা বাংলা প্রসঙ্গ। ময়মনসিংহের নান্দাইলের চর শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ও স্কুল শিক্ষক শফিকুল ইসলামের সহধর্মিণী মাহমুদা আক্তার মৌসুমী মরণব্যাধি কর্ডমা ক্যান্সারে আক্রান্ত। উন্নত চিকিৎসায় তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই বিত্তশালীদের সহযোগিতার দিকে তাকিয়ে 2 সন্তানের এই জননীর পরিবার। প্রতিনিধি আবু তোরাব রাসেলের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। দুটি সন্তান তার। বড় ছেলের বয়স 4 বছর 6 মাস আর ছোট বাচ্চার বয়স মাত্র 2 মাস, যার কিনা আজও মায়ের কোলে ওঠার সৌভাগ্য হয়নি। কেননা মা তো নিজেই পাশ ফিরে শুতে পারেন না। স্মরণায় তার জীবন প্রদীপ এখন নিভে যাওয়ার পথে। নিউরো মেডিসিন স্যারদের সহযোগিতায় জানতে পারলাম যে কর্ডমা নামক রোগে আক্রান্ত। আমি কঠিন ও জটিল রোগে আক্রান্ত, আমার 2টা মাসুম বাচ্চা আছে। বাংলাদেশে এই রোগের উন্নত চিকিৎসা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা, কিন্তু দেশের বাইরে নিয়ে মৌসুমীর চিকিৎসার কথা ঘুণাক্ষরেও চিন্তা করতে পারছে না তার পরিবার। কেননা তার জন্য প্রয়োজন 20 লাখ টাকা। আমার সবাই সাহায্য করে। সমাজের সকল বিত্তশালী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা করতে করতেছি। আপনারা যারা দেশের বিত্তশালী, ওরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন হয়তো একটা প্রাণ বেঁচে যাবে। এমত অবস্থায় আপনাদের একটু সহযোগিতায় হয়তো নিষ্পাপ ছেলে দুটি ফিরে পাবে তাদের মাকে। একটি পরিবারের মুখে ফুটবে ভালোবাসার হাসি। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। কিশোরগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 21 আগস্ট গ্রেনেড হামলায় সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন লেফটেন্যান্ট কর্নেল হায়দার চত্বরে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হেলালুজ্জামান হেলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল হক খান মাসুম, সদস্য কৃষিবিদ মোকাম্মেল হোসেন রুবেল, জেলা যুবলীগ নেতা পল্লব কর, বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি বাবু তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরিদ মিয়া প্রমুখ। চট্টগ্রামে ধ্রুব সাংস্কৃতিক পরিষদ বাংলাদেশের 6ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
গতকাল সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে অ্যাডভোকেট অরুণ কুমার দত্তের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন আনন্দমোহন দত্ত। এতে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক রাশেদ রৌফ। বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক যুবরাজ সহ আরও অনেকে। এবার বাণিজ্য সংবাদ। হঠাৎ করে বেড়েছে ভোজ্য তেল ও চিনির দাম, সাথে সবজির বাড়তি দাম তো আছে, তবে সব ধরনের মাছের পাশাপাশি ডিমের দামও খানিকটা কমায় স্বস্তিতে সাধারণ মানুষ। মেহেদী হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদের আগে বন্যায় বেড়েছিল সব ধরনের সবজির দাম। বন্যার পর পানি কমে গেলে সবজির দামও কমে যাওয়ার আশা করেছিলেন সবাই, কিন্তু ঘটেছে ঠিক উল্টো। এখনো বাজারে 40 থেকে 50 টাকা কেজির নিচে মিলছে না কোনো সবজি। বন্যা পানিটা শেষ হয়েছে, কিন্তু যে সবজিটা করছে এই সবজিটা আনতে সময় লাগে, একটু সময় লাগবে। হয়তো এই মাসের ভিতরে আপনার মাল আইসা পড়বে। ঢাকা শহরে বাংলাদেশে 1 লিটার পানির দাম 30 টাকা, ওই হিসাবে সবজির দাম অত বেশি না। আপনি নিজেরই বিবেচনা করেন। সব ধরনের মশলার দাম বেড়েছে ঈদের আগেই। এখন নতুন করে বেড়েছে চিনি, খোলা ময়দা এবং সয়াবিন তেলের দামও। তবে সুখবর আছে মাছের বাজারে। ইলিশ মাছের দাম কম আছে। ইলিশ মাছ এগুলা আগে বিক্রি করতাম 1 কেজির উপরে, বিক্রি করতাম 1500-1600, আর আজকে বিক্রি করতেছি 1000 টাকা কেজি। মুরগির দাম আগের মতোই থাকলেও উল্লেখযোগ্য হারে কমেছে ডিমের দাম। আগে ছিল আপনার 900 বেচি, 920 টাকা বেচি, বর্তমানে এখন বাজারে 750 থেকে 30 এরকম মধ্যে বেচা কিনা হইতেছে। ব্রয়লারটা বর্তমানে 120 থেকে 25 টাকা, আর পাকিস্তানিটা বর্তমানে 240 থেকে 50 টাকা। মেহেদী হাসান, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। সবকিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশ্বের সবচেয়ে উচ্চতার ভবন দুবাইয়ের বুর্জ খলিফা। তবে ভবনকেও টক্কর দিতে মালয়েশিয়ায় তৈরি হতে যাচ্ছে মার্দেকা PNB 118। বিশ্বের সর্বোচ্চ ভবন তৈরির নেশা থেকে এই উদ্যোগ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মালয়েশিয়ার প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনের তথ্যছবিতে বিস্তারিত তানজিলা তামান্না রিপোর্টে। 1999 সালের 31 আগস্ট পর্যটন নগরী মালয়েশিয়ায় তৈরি হয় বিশ্বের সর্বোচ্চ ভবন পেট্রোনাস টুইন টাওয়ার। তাইওয়ানের তাইপে 101 নির্মাণ হওয়ার আগে এটি ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন। পরে চীনের সাংহাই টাওয়ার আর দুবাইয়ের বুর্জ খলিফা নির্মাণ হলে উঁচু ভবন নির্মাণের তকমা থেকে ছিটকে পড়ে মালয়েশিয়া। এবার তারা হারানো গর্ব ফিরে পেতে চায়, তৈরি করতে চায় 118 তলা বিশিষ্ট মার্দেকা PNB 118। মার্দেকা নামক স্থানে মালয়েশিয়ার স্বাধীনতা ঘোষিত হয়। সাবেক মার্দেকা পার্কের জায়গাতে নির্মিত হচ্ছে টাওয়ারটি। আর PNB হচ্ছে মালয়েশিয়ার বৃহত্তম তহবিল ব্যবস্থাপনা সংস্থা, যারা টাওয়ারের মালিক। মার্দেকা PNB নির্মিত হলে এটি সহ KL টাওয়ার এবং পেট্রোনাস টুইন টাওয়ার একই লাইনে পাশাপাশি দাঁড়িয়ে থাকবে। 644 মিটার বা 2113 ফুট উচ্চতার টাওয়ারে থাকবে 118টি মেঝে, আর পডিয়াম মেঝে খুচরা দোকান বা শপিং মল দ্বারা আবৃত করা হবে। উপরে 80টি মেঝে অফিসের স্থান হিসেবে ব্যবহার হবে, যার মধ্যে 60টিতে থাকবে PNB সদর দফতর। পর্যটন সমৃদ্ধ আর তাক লাগানো কারুকার্যময় ভবনটি উপভোগ করতে বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে 2021 সাল পর্যন্ত। তানজিলা তামান্না, এশিয়ান টেলিভিশন। এবার খেলার খবর। পূর্বাচল গ্রিন হোম ফুটবল চ্যাম্পিয়ন টুর্নামেন্টের শিরোপা জিতেছে PTGD সরকারি উচ্চ বিদ্যালয় শরীয়তপুর। সন্ধ্যায় রাজধানীর হ্যান্ডবল স্টেডিয়ামে দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনালে বাড্ডা আলাতুন্নেসা স্কুলকে হারায় তারা। এই আসরে অংশ নেয় মোট 16টি দল। টুর্নামেন্টটি আয়োজন করে মাধ্যমিক 1998 এবং উচ্চ মাধ্যমিক 2000 সালের শিক্ষার্থীরা। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাদিয়া, নিতু এবং সুপ্তি। আসরের মিডিয়া পার্টনার হিসেবে ছিল এশিয়ান টেলিভিশন এবং দৈনিক দেশ রূপান্তর। এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাইকে